হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আসলে এইচএসসি বোর্ড পরীক্ষার বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে দেখা যায় যে তোমরা এই ব্যাকরণ নিয়ে টেনশন করতে 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 আহ, তোমরা কিন্তু একেবারে ভুলে যাও যে নির্মিতি অংশে কিন্তু তোমাদের জন্য 70 নম্বর বরাদ্দ রয়েছে। এবং ব্যাকরণ পড়তে 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 একটা পর্যায়ে বোঝা যায় যে মোটামুটি বিগত বছরে বোর্ড কোশ্চেন্সগুলো একটু ভালোভাবে পড়লেই ওখান থেকে মোটামুটি বেশ ভালো একটা প্রশ্ন কিন্তু কমন আসে। সমস্যা হচ্ছে নির্মিতি বা লিখিত অংশে 70 নম্বরের প্রশ্ন থাকে। এবং এই 70 নম্বরের মধ্যে তোমরা কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে বেশ কনফিউজড যে এই প্রশ্নটা কিভাবে লিখতে হয়, এই প্রশ্নটা কত পেজ লিখতে হয়, কিভাবে লিখলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, এগুলো নিয়ে মোটামুটি তোমরা সবাই একটু হলেও বিভ্রান্ত হয়ে থাকো। আর এর মধ্যে সবচেয়ে যে টপিকটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে থাকো সেটা হচ্ছে প্রতিবেদন নিয়ে। যে প্রতিবেদন কয় পেজ লিখতে হবে, প্রতিবেদন কোন ফরম্যাটে লিখবো, বা কিভাবে লিখলে প্রতিবেদন থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে, এটা নিয়ে মোটামুটি তোমাদের মধ্যে একটা জল্পনা কল্পনা কাজ করে। তো এই জন্যে আমি আজকের এই ছোট্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে প্রতিবেদন কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো, প্রতিবেদন কোন প্রক্রিয়ায় লিখলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে এবং কতটুকু লিখলে তোমার জন্য ভালো হবে, সেটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওয়ে আমরা একটু কথা বলবো। তো শুরুতে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তোমাদের অনেকের একটা কনফিউশন কাজ করে, নিজেদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে যে ভাইয়া আসলে প্রতিবেদন বলতে কি বুঝায়। আমি স্টিল নাও এখন পর্যন্ত জানি না বা বুঝি না যে আসলে প্রতিবেদন বলতে কি বুঝায়। তো চলো, প্রতিবেদন নিয়ে ইন ডিটেইলস কথা বলার আগে আমরা খুব সংক্ষেপে একটু বুঝে আসি আসলে প্রতিবেদন বিষয়টা কি। তুমি যদি এইটা একবার বুঝে যাও দেখবে যে পুরো বিষয়টা তোমার কাছে একবার ইজি হয়ে গেছে। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো, প্রতিবেদন এর ইংরেজি হচ্ছে রিপোর্ট, তাই না? তো এই বাংলায় যেটাকে আমরা প্রতিবেদন বলি, ইংরেজিতে সেটাকে বলি রিপোর্ট। এখন গতানুগতিক বা দৈনন্দিন জীবনে আমরা ওইভাবে এই প্রতিবেদনটা ব্যবহার করি না। সেই জন্য আমরা প্রথমে যখন টপিকটা দেখি কেমন জানি শুরুতেই একটু আমাদের কাছে খটকা লাগে যে এ আবার কি। কিন্তু তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, তুমি কিন্তু ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেকবার সংবাদপত্র পড়েছো, বা রেগুলার বেসিস না পড়লেও তুমি তোমার এইটুকু জীবনে অনেকবার সংবাদপত্রের দিকে তাকিয়ে দেখেছো অনেকভাবেই। এবং অনেকের কিন্তু রেগুলার সংবাদপত্র পড়ার অভ্যাসও রয়েছে। তো সংবাদপত্রের দিকে তাকালে একটা জিনিস একটু খেয়াল করে দেখবা, সংবাদপত্রে কি থাকে। সংবাদপত্রে দেখবা যে আমাদের দৈনন্দিন জীবনে ঘটা অনেক ঘটনা এমন সুন্দর করে, এত ছোট কথায়, এত অল্প কথায় প্রেজেন্ট করা থাকে যে আসলে আহ, আমরা অল্প একটু সময় পড়লেও যে কোনো একটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যায়, খুব সুন্দরভাবে জেনে যায়। এটাই হচ্ছে মূলত এক কথায় বলতে গেলে প্রতিবেদন। আমি যদি খুব সহজে বিষয়টা আরেকটু ক্লারিফাই করি তোমাদের জন্য, তাহলে আর একটু পরিষ্কার হবে। মনে করো তোমার এলাকায় আহ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখন তুমি তোমার এলাকার স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাকে বা ওনাদেরকে বারবার বারবার বলছো, কিন্তু তারপরেও যেভাবে হোক কার্যকরী কোনো সমাধান আসলে আসছে না। তখন তুমি কি করলে? তখন তুমি মনে করো যে তোমার এলাকার যে কোনো একজন সাংবাদিককে তুমি বললে যে ভাইয়া, এই যে আমাদের এলাকার এই রাস্তাটার অবস্থা এত খারাপ, এইটা নিয়ে আপনি যে কোনো একটা পত্রিকায় একটা রিপোর্ট বা একটা প্রতিবেদন আপনি একটু লেখেন। এবার তুমি তাকে রিকোয়েস্ট করেছো এবং সাংবাদিক এসেও দেখলেন যে আসলেই তো তাই, এই এলাকায় এত জনবসতি, এতগুলো মানুষ একসাথে থাকে, তো তাদের একটাই চলাচলের একটাই রাস্তা, তো এই ভঙ্গুর অবস্থা। তখন ওই সাংবাদিক কি করলেন? সাংবাদিক হচ্ছে মোটামুটি ভাবে তার মতো করে সুন্দর একটা প্রতিবেদন তিনি লিখলেন। লিখে স্থানীয় বা জাতীয় যে কোনো একটা পত্রিকায় তিনি এটা প্রকাশ করার ব্যবস্থা করলেন। অর্থাৎ তিনি যে প্রতিবেদনটা লিখেছেন, এই প্রতিবেদনটা তিনি যে কোনো একটা পত্রিকায় তিনি এটা প্রকাশ করার একটা ব্যবস্থা করেছেন। এইবার একটু চিন্তা করে দেখো, এই প্রতিবেদনটা মনে করো যে বাংলাদেশের কোনো একটা প্রথম সারির পত্রিকায় যখন এটা প্রকাশিত হয়েছে, তখন তুমি কিন্তু জানো না এই যে প্রথম সারির পত্রিকা, মূলত যেগুলো জাতীয় পত্রিকা আমরা বলি, এই জাতীয় পত্রিকা কিন্তু কম বেশি হয়তো যারা আইন প্রণেতা বা যাদের পড়ার দরকার তারা হয়তো একেবারে সরাসরি ভাবে পড়েন না, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু তারা মোটামুটি প্রতিদিন আপ টু ডেট রাখেন যে আসলে দেশের কোন এলাকায় কি হচ্ছে, কোন এলাকায় কি সমস্যা হচ্ছে, এটা সেটা। শুধু এই প্রতিবেদন না, এই যে টিভিতে যে সংবাদ প্রকাশিত হয় বা সংবাদ আমরা দেখি, এখান থেকেও যে সংবাদগুলো নেওয়ার মতো, যেটা আমলে নেওয়ার মতো, সেগুলোও কিন্তু নেওয়া হয়। তো যাই হোক, ওই আলোচনা আমরা যাব না। এবার এই যে তোমার এলাকার রাস্তার এই সমস্যাটা কোনো একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং এইটা প্রকাশিত হওয়ার পরে দেখা গেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এটা খুব সুন্দরভাবে দেখলেন এবং জানলেন, বুঝলেন যে বাস্তবে সত্যি তো এটা
ওই এলাকার মানুষ খুব কষ্টে আছে এই রাস্তার জন্য। তখন ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে আস্তে 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 পদক্ষেপ নেওয়া শুরু করলেন। তাহলে এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, একটু চিন্তা করে দেখো তো, এই যে ছোট্ট একটা প্রতিবেদন যে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু ওই এলাকার একটা সমস্যা আমূল পরিবর্তন হতে পারে। তো এইভাবে যে প্রক্রিয়ায় একটা পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় সেটাই হচ্ছে তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলের প্রতিবেদন বা এসএসসি লেভেলের প্রতিবেদন, একই কথা। তো এইবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, তুমি এ পর্যন্ত জীবনে যতগুলো প্রতিবেদন দেখেছো পত্রপত্রিকায়, সেই প্রতিবেদনগুলোর বাস্তবে প্যাটার্ন কেমন থাকে একটু চিন্তা করে দেখো। মনে করো, কথার কথা আমি বললাম এই একটা প্রতিবেদন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সময়ে মোটামুটি আমরা সবাই জানি যে এটা যে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে তা না, বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করলেও আমরা সবাই জানি যে দিন যত যাচ্ছে যে কোনো জিনিসপত্রের দাম আসলে বাড়ছে। এখন যেহেতু বাংলাদেশে মোটামুটি জনগোষ্ঠীর বড় একটা অংশই নিম্নয়ের মানুষ, তাদের জন্য আসলে এটা অনেক বড় একটা বোঝা। এবার বিশেষ করে তুমি যে এলাকাটায় থাকো ওই এলাকার মানুষজনের আয়ের ক্ষমতা বা ক্রয় ক্ষমতা এটা আরো অনেক কম। এবার তুমি যে সাংবাদিককে বলেছো এবং সাংবাদিক তোমার ওই এলাকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর ভিত্তি করে তিনি ঠিক সুন্দর করে একটা প্রতিবেদন তিনি লিখলেন এবং সেই প্রতিবেদনটা তিনি পত্রিকায় প্রকাশ করার ব্যবস্থা করলেন। তো এই যে তোমার এলাকার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর ভিত্তি করে একটা প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, তো যে পত্রিকায় প্রকাশিত হয়েছে ওই পত্রিকা একটু মনে করে দেখো তো, যে কোনো প্রতিবেদনের ঠিক শুরুতে এরকম সুন্দর একটা শিরোনাম থাকে কিনা। এবং একটা বিষয় একটু খেয়াল করে দেখবা, যে কোনো প্রতিবেদন এর যে শিরোনামটা থাকে এই শিরোনামটা সবসময় খুবই ছোট হয়, অল্প কথায় হয়, টু দ্য পয়েন্টে হয়। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, প্রতিবেদনে শিরোনাম অবশ্যই থাকতে হবে। শিরোনাম একেবারে মাস্ট, এটার কোনো অল্টারনেটিভ নাই। এবং শিরোনাম হতে হবে খুবই অল্প কথায়, সংক্ষিপ্ত পরিসরে। চিন্তা করে দেখো, পত্রিকায় যে শিরোনামগুলো তুমি দেখো খুব অল্প কথায় দুই একটা শব্দে কিন্তু শিরোনামটা থাকে। যে প্রতিবেদনের শিরোনাম যত ছোট সেই প্রতিবেদন ঠিক তত সুন্দর হয় দেখতে এবং সেই শিরোনামটা আসলে অনেক বেশি অর্থ বহন করে। তো যাই হোক, এই যে শিরোনামটা আমি লিখেছি, এই যে একটা শিরোনাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত, এটা যে তোমাকে এমনই লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো করে সুন্দর করে অল্প কথা এর থেকেও ভালোভাবে লিখতে পারো, কোনো সমস্যা। ওকে, তাহলে আমি শিরোনামটা লিখলাম। লেখার পরে খেয়াল করে দেখো তো, যে কোনো পত্রিকায় যিনি এই প্রতিবেদনটা লিখেছেন তাকে ইংরেজিতে বলা হয় রিপোর্টার, বাংলায় বলা হয় প্রতিবেদক। অর্থাৎ যিনি এই প্রতিবেদনটা রচনা করেছেন তাকে বলা হয় মূলত প্রতিবেদক। এবং তোমরা হয়তো অনেকেই জানো না, মোটামুটিভাবে যেগুলো প্রতিষ্ঠিত পত্রিকা, বিশেষ করে আমাদের জাতীয় পর্যায়ে যে পত্রিকাগুলো, প্রত্যেকটা পত্রিকার কিন্তু একেবারে তাদের নিজস্ব কিছু এরকম প্রতিবেদক থাকে। নিজস্ব প্রতিবেদক মানে বুঝতে পারছো, যে মনে করো যে ওই এলাকার জন্য ওই প্রতিবেদক, ওই জেলার জন্য ওই বিভাগের জন্য এই প্রতিবেদক। এবং পত্রিকার পাতা খুলে দেখবা, যেমন আমার খুবই পছন্দের পাতা হচ্ছে খেলার পাতা, আমি পত্রিকা খুলেই একেবারে শুরুতে খেলার পাতায় যাই এবং খেলার পাতায় তুমিও যেয়ে দেখবা ওই যে প্রতিবেদনটা যিনি লিখেছেন তার নাম কিন্তু ক্রীড়া প্রতিবেদক। অর্থাৎ খেলাধুলা সম্পর্কিত যিনি প্রতিবেদন রচনা করেন বা লেখেন তাকে মূলত বলা হয় ক্রীড়া প্রতিবেদক। আর একজন দেখবা যে আরেকটা প্রতিবেদক, আরেকটা প্রতিবেদক, তাতে আমাদের কিছু যায় আসে না। তো আমরা ধরে নিচ্ছি এই একজন প্রতিবেদক যিনি হচ্ছে এই সংবাদপত্রের একেবারে নিজস্ব প্রতিবেদক, যিনি প্রতিনিয়ত প্রতিবেদন রচনা করেন, প্রতিনিয়ত লেখেন এবং প্রতিনিয়ত পত্রিকায় প্রকাশ করার জন্য তিনি এই খবরগুলো পাঠান। এখন এই যে আমি কি করলাম, আমি লিখলাম একেবারে শুরুতে নিজস্ব প্রতিবেদন, ভালো কথা। এবার ওই যে শুরুতে বলছিলাম তোমার এলাকার কথা, তো এই এলাকাটা মনে করো যে আমরা কথার কথা ধরে নিচ্ছি এই মুহূর্তে এলাকাটা হচ্ছে ঢাকা। তাহলে আমি কি করলাম, আমি শুরুতে প্রতিবেদনের সুন্দর একটা শিরোনাম দিলাম, তারপরে আমি প্রতিবেদক বা নিজস্ব প্রতিবেদক লিখলাম, আমি কোথা থেকে লিখছি অর্থাৎ কোন স্থান থেকে লিখছি, ঢাকা থেকে লিখছি, তারপরে আমি কত তারিখে লিখছি, এই যে এত তারিখ, এই এমনকি তারিখ দেওয়ার প্রয়োজনও নেই। তুমি যদি তারিখ নাও দাও তাতে খুব একটা সমস্যা নেই, তো দিলে ভালো আর কি। জাস্ট এইটা, এই ফরম্যাটটা তুমি মেনটেন করে সুন্দর করে লিখে আসো, তুমি একেবারে 10-এ 10 পেয়ে যাবে বা 10-এর মধ্যে 9 পেয়ে যাবে। এবং একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু খুব আহামরি কঠিন কিছু না। তুমি শুরুতে একটা শিরোনাম লিখলে, তারপরে হচ্ছে নিজস্ব প্রতিবেদক, কোথা থেকে লিখছো, কত তারিখে লিখছো, লেখার পরে এবার তুমি কি করলে, মনে করো এটা শিরোনাম কি ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তুমি সুন্দর করে একেবারে শুরুতে একেবারে
শুরুতেই সুন্দর করে লিখলে যে বর্তমান সময়ে যে কয়টা বিষয় বর্তমান পৃথিবীতে বা আমাদের দেশে আলোচিত, তার মধ্যে একটা হচ্ছে এইটা, এবং এটার কারণে এটার প্রভাব পড়ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ, তাদের উপরে এই প্রভাব পড়ছে, এটা সেটা লিখে তুমি সুন্দর করে লেখাটা শেষ করলে। এবার তুমি একটু নিজে চিন্তা করে দেখো তো, এই লেখাটার মধ্যে কথার কথা আমরা যদি এইরকম একটা কাজ করতাম, এই লেখাটার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, এই লেখাটার মধ্যে তুমি একটু নিজে চিন্তা করে দেখো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা কথা বলছি। মনে করো আমি যদি এরকম লিখতাম যে এই প্রতিবেদনের মধ্যে এখান থেকে গত 2-3 বছর আগে একটা জিনিসপত্রের দাম কেমন ছিল আর এখন জিনিসপত্রের দাম কেমন, অর্থাৎ আমি যদি এরকম ছোট্ট করে একটা তুলনামূলক চিত্র একটু তুলে ধরতে পারি, সেটা আরো বেশি সুন্দর হয় কিনা। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করো। মনে করো আমি খুব ছোট্ট করে লিখলাম যে মনে করো চাল, এটা মনে করো কথার কথা 2020 সালে এরকম দাম ছিল, 2024 সালে এরকম দাম ছিল, 2026 সালে এসে এটার দাম। কথার কথা বলছি, একেবারে অ্যাবসলিউট হতে হবে এমন কোনো কথা নেই। তো চালের দাম আমি যদি বলি কথার কথা 2020 সালে দাম ছিল মনে করো কেজি হচ্ছে 60 টাকা, 2024 সালে হলো সেটা 70 টাকা, এখন মনে করো সেটা 75 টাকা, ফর এক্সাম্পল। একেবারে অ্যাবসলিউট হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তারপরে তুমি ঠিক এরকম ভাবে মনে করো চালের পরে তুমি লিখলে ডালের দাম, এটা এই সালে এত দাম ছিল, এই সালে এত ছিল, এই সালে এসে এত ছিল। তারপরে তুমি লিখে দিলে তেলের দাম, এই সালে এরকম দাম ছিল, এই সময় এমন দাম ছিল, এই সময় এমন দাম ছিল। তো খেয়াল করে দেখো তো, এই প্রতিবেদনের মধ্যে তুমি ঠিক এইরকম যখন একটা তুলনামূলক চিত্র তুলে ধরবে, ওইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু অনেকেই কাজটা করবে না। এবার তুমি এই লেখাটা এইভাবে একটা লিখলে এবং আমি ধরে নিচ্ছি এইরকম খুব সুন্দর করে একটা গ্রাফ দিলে, একটা পাই চার্ট তুলে ধরলে, সেটার মধ্যে তুমি মনে করো কোনো না কোনো একটা ডেটা, কোনো না কোনো একটা তথ্য, কোনো না একটা কিছু এই ঠিক এইভাবে প্রকাশ করলে যে এইখানে এটা ছিল, এই সময় এটা ছিল, এই সালে এরকম ছিল। খেয়াল করে দেখবা পত্রিকার দিকে তাকিয়ে, বিশেষ করে অর্থনীতি পাতায় কিন্তু এই রকম তথ্য লেখা থাকে যে 2022 সালেই এরকম ছিল, 2024 এটা, 2026 এটা, 2028 এটা হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সব সময় যে এরকম প্রতিবেদনের ক্ষেত্রে আমরা করতে পারবো এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এমন অনেক প্রতিবেদন রয়েছে সেখানে যদি সুযোগ থাকে, কোনো গ্রাফ, কোনো চার্ট, কোনো পাই চার্ট বা এরকম কোনো টেবিল যদি দেখানো যায়, এটা তোমার নাম্বার আরো অনেক গুণ বাড়িয়ে দিবে। এবং সম্মানিত শিক্ষক যিনি তোমার খাতা দেখবেন, তিনি তোমার নাম্বার দিতে একেবারেই কিন্তু তখন আর একটুও কার্পণ্যতা করবে না। তো যাক, যেটা বলছিলাম, প্রতিবেদন ঠিক এইভাবে লেখা শেষ করলে এবং লিখে সুন্দর করে তুমি সুন্দর করে একটা ফিনিশিং টেনে দিবা। প্রতিবেদনের শুরু শেষে কি হয় খেয়াল করে দেখবা, যে কোনো প্রতিবেদনের শেষে অনুরোধ করা হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই সমস্যার একটা আমূল সমাধান করা যায় বা এই সমস্যাটা আশু বা দ্রুত সমাধান করে এলাকাবাসীর জন্য কিছু করা যায় বা ওই জনগোষ্ঠীর জন্য কিছু করা যায়। এই ধরনের কথা দেখবা যে কোনো প্রতিবেদনের শেষে থাকে। এবং প্রতিবেদনে খেয়াল করে দেখবা সব সময় অল্প কথায় অনেক তথ্য কিন্তু প্রতিবেদনে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই হচ্ছে মূলত এই একটা প্রতিবেদনের ফরম্যাট দেখালাম। এবার প্রতিবেদন ভাইয়া আর একভাবে হয় যে সংবাদপত্রে প্রকাশ উপযোগী প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশ উপযোগী প্রতিবেদন এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তো সংবাদপত্রে প্রকাশ উপযোগী প্রতিবেদনটা কেমন? মনে করো যে তুমি কোনো একটা এলাকায় বসবাস করছো, সেই এলাকার একটা সমস্যা হয়েছে, এবার তোমার এলাকায় তুমি খুব ভালো সাংবাদিক খুঁজে পাচ্ছ না। এবার তুমি যে কোনো একটা পত্রিকা বরাবর তুমি একটা রিকোয়েস্ট পাঠালে, একটা অনুরোধ পাঠালে যে মাননীয় সম্পাদক, আপনার পত্রিকায় যদি এই প্রতিবেদনটা আপনি প্রকাশ করেন, তাহলে সত্যিকার অর্থে আমি এবং আমার এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হব, অনেক বেশি কৃতার্থ থাকবে। তখন সংবাদপত্রের সম্পাদক বা ওই টিমের যারা থাকেন, ওনারা চিন্তা ভাবনা করে দেখেন যে ঠিক তো, যে প্রতিবেদনটা ওই এলাকা থেকে ওই ছেলেটা বা ওই মেয়েটা লিখে পাঠিয়েছে, সত্যি তো এটা সংবাদপত্রে প্রকাশ করার মতো। তখন কি করা হয় জানো? তখন হচ্ছে সংবাদপত্রে এইভাবে প্রকাশ করা হয়। খেয়াল করে দেখবা যে কোনো পত্রপত্রিকায় কিন্তু একেবারে চিঠিপত্র বা খোলা চিঠি নামে খুব ছোট্ট একটা জায়গা থাকে, বিশেষ করে এডিটোরিয়াল পেজ বা সম্পাদকীয় পাতার আশেপাশে বা নিচের দিকে এই ধরনের
একটা ছোট্ট জায়গা থাকে, চিঠিপত্র জায়গা। তো ওখানে পাঠানোরও কিন্তু একটা ফরম্যাট থাকে, একটা স্টাইল আছে, একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা তুমি ধরে নিতে পারো অনেকটা এরকম। মনে করো যে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এখন তুমি বুঝতে পারছো তোমার এলাকায় আগে অনেক গাছপালা ছিল, এখন তুমি কোনো না কোনো ভাবে বুঝতে পারছো যে গাছপালা একেবারে দিনকে দিন কমে যাচ্ছে। এখন তুমি কি করতে যাচ্ছ, যে কোনো একটা পত্রিকায় এটা একটা সুন্দর একটা প্রতিবেদন করে পাঠিয়ে লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছ যে আমার এলাকায় আগে এত গাছপালা ছিল, এখন গাছপালার অবস্থা খুবই খারাপ, এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তো একটু খেয়াল করে দেখো, এটা যে আহামরি কঠিন তাও কিন্তু না, এটাও কিন্তু একটা ফরম্যাট, একটা স্টাইল। তুমি যদি চাও এই ফরম্যাট বা এই স্টাইলেও লিখতে পারো। এবং স্টাইলটার দিকে তাকাও, একেবারেই শিরোনামের ঠিক আগে তুমি একেবারে ঘুরে ফিরে 3-4টা শব্দ, যে তোমার প্রতিবেদনের প্রকৃতিটা কেমন, অর্থাৎ তুমি কোন ধরনের প্রতিবেদন লিখতে চাচ্ছ। তুমি লিখলে যে প্রতিবেদনের প্রকৃতি, সংবাদ প্রতিবেদন। তারপরে যে শিরোনামটা তুমি একটু পরে লিখতে চাচ্ছ, এই যে শিরোনামটা, এই শিরোনামটা হুবহু কপি পেস্ট করে এখানে ঢুকিয়ে দাও। তারপরে কি, প্রতিবেদনটা তুমি কোথা থেকে লিখছো, এটা কিন্তু আমি একটু আগে বলছিলাম, একটু আগের ওই ফরম্যাটে। তারপরে তুমি প্রতিবেদনটা কত তারিখে বা কোন সময় লিখেছো। তারপরে যদি তোমার মনে হয় যে এই প্রতিবেদনের সাথে তুমি তোমার এলাকার কোনো কিছুর একটা ছবি, একটা ডকুমেন্টস বা কোনো কিছু একটা এটার সাথে অ্যাটাচ করে দিতে চাচ্ছ, তাহলে তুমি এই সংযুক্তিতে যে এইগুলো দিতে পারো। মনে করো যে তোমার এলাকার কথা বলছিলাম, যে তোমার এলাকায় এখন গাছপালা কমে গেছে। তো মনে করো যে 5 বছর আগে তোমার কাছে একটা ছবি আছে তোমার এলাকার, যেখানে অনেক গাছপালা ছিল, 5 বছর পরে এসে দেখছো কোনো গাছপালা নেই। তো তুমি এই যে তুলনামূলক 2টা ছবি অ্যাটাচ করে বা সংযুক্ত করে তুমি কিন্তু পত্রিকা অফিসে পাঠাতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি সংযুক্তিতে কি পাঠিয়েছিলে, ছবি পাঠিয়েছো। যদি তোমার কাছে তেমন পর্যাপ্ত তথ্য থাকে, ডেটা থাকে, গ্রাফ থাকে, সারণী থাকে, তুমি এটাও পাঠাতে পারো। আর যদি নিতান্তই কিছু না থাকে, কিছু পাঠাতে হবে না। ঘুরে ফিরে কথা হচ্ছে এই প্রতিবেদনের ফরম্যাটে দেখো তো তাকিয়ে, এই ফরম্যাটটা এটা কি মনে রাখা খুব কঠিন? প্রতিবেদনের প্রকৃতিটা কি ছিল, প্রতিবেদনের শিরোনামটা কি ছিল, তুমি কোথা থেকে লিখেছো, কত তারিখে লিখেছো, কোন সময় লিখেছো, শেষ। এর বাইরে আর কিছু না। এরপরে তুমি কি করলে, ঠিক আগেরটার মতো, এই যে শিরোনাম, শিরোনাম সুন্দর করে তুমি লিখলে অল্প কথায় টু দ্য পয়েন্টে। তারপরে তুমি আস্তে আস্তে, আমি জানি যে গাছপালা নিয়ে বা পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের যে অবদান বা ভূমিকা, এটা নিয়ে তুমি লিখলে পেজের পর পেজ সুন্দর করে লিখতে পারো। কিন্তু তুমি চেষ্টা করবো ভাইয়া, প্রতিবেদনের ক্ষেত্রে যত অল্প কথায় টু দ্য পয়েন্টে বেশি ইনফরমেটিভ লেখা যায়, তথ্যবহুল লেখা যায়। যেমন দেখো, আমরা ছোট্ট করে এখানে একটা তথ্য তোমাকে দেখাচ্ছি, যে কোনো দেশে ভূভাগের এত ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু যেভাবে হোক আমাদের দেশে ভূভাগ কিন্তু, ভূভাগ অনুযায়ী আমাদের বনভূমির সংখ্যা কিন্তু অনেক 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 কম। তারপরে এই ইনস্টিটিউট এটা বলেছে, আমাদের দেশের ওই প্রতিষ্ঠান এটা বলেছে, কিন্তু সেই অনুযায়ী আমরা কিছু করতে পারছি না। এ ব্যাপারে জাতীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই সমস্যার একটা ইতিবাচক সমাধান করা যায়। এবং শেষে এসে এই যে প্রতিবেদনটা ভাইয়া তুমি লিখেছিলে, ওই যে পত্রিকায় তুমি প্রকাশ করার জন্য সম্পাদক বরাবর যে তুমি লিখেছিলে, তাহলে তুমি ছোট্ট করে একটা তোমার নামটা শেষে দিবা না, যে বিনীত প্রতিবেদক, আমি অমুক, আমি তমুক, এখান থেকে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? একেবারে শেষে যে তুমি বিনীত প্রতিবেদক, তোমার নামটা এখানে সুন্দর করে একটা লাইনে লিখে দিবে। তো একটু চিন্তা করে দেখো তো, আমি যদি জাস্ট এই প্রতিবেদনটা আমি লিখতাম, আমি যদি এই প্রতিবেদনটা লিখতাম, আমি কি করতাম? আমি যেটা করতাম সেটা হচ্ছে, এই তো সুন্দর করে লিখলাম, এবার লেখার পরে আমি যে কাজটা করতাম, জাস্ট আমি এই লেখার মধ্যে আমি আরেকটা এক্সট্রা এমন কিছু তথ্য শেয়ার করতাম, যে তথ্যগুলো আসলে অনেক সুন্দর লাগতো দেখতে। কেমন? যেমন আমি যদি হতাম, আমি লিখতাম ঠিক এইভাবে, কথার কথা আমি বলতাম যে 2020 সালে বাংলাদেশে মনে করো গাছপালার পরিমাণ ছিল, বা শতাংশে যদি আমি দেখাতাম, আমি বলতাম যে বাংলাদেশে 2020 সালে, না এটাকে আমি আরেকটু আগে নিয়ে যাই, কথার কথা 2000 সালে আমাদের দেশে গাছপালার পরিমাণ ছিল, মনে করো যে, একটু ধরে নিচ্ছি যে এটা ছিল প্রায় 20%। 2010 সালে এসে 2010 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়েছে, জাস্ট আমি দেখানোতে দিচ্ছি
যেটা হয়ে গিয়েছে 10%, এবং 2020 সালে এসে আমরা দেখতে পাচ্ছি এখন গাছপালার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, সেখানে রয়েছে 7.7% বা 7.7%। কথার কথা বলছি যে এই যে তথ্যটা আমি একেবারে লাইন বাই লাইন না লিখে, আমি যদি এরকম সুন্দর করে একটা টেবিল করে, আমি একটা গ্রাফ করে, একটা চার্ট করে ঠিক এরকম লিখে দিতাম, তাহলে সেটা কি আরো অনেক বেশি সুন্দর লাগতো না? ইয়েস, আরো অনেক বেশি সুন্দর লাগতো। তো আমি এই কথাটাই বলতে চাচ্ছি, লেখা অনেকভাবে লেখা যায়, অনেক স্টাইলে লেখা যায়, কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব অল্প কথায় টু দ্য পয়েন্টে যত বেশি ইনফরমেটিভ লেখা যায়, সেটা আমাদের জন্য আরো অনেক 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 বেশি ভালো হবে। তাহলে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, যেটা বলছিলাম প্রতিবেদন তোমরা যতটা কঠিন ভাবছিলে আসলে কিন্তু এত কঠিন না। তুমি জাস্ট সবচেয়ে যে বিষয়টা নিয়ে একটু কনফিউশনে ছিলে যে ভাই আমি কোন ফরম্যাটে লিখবো, তুমি এই দুইটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে যাও, দেখবা বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে কিন্তু সিম্পলি বলে যে তুমি কোনো এই টপিকের উপরে এই প্রতিবেদনটা লেখো। তো তুমি যদি চাও এই একটা ফরম্যাট, যে প্রতিবেদনের প্রকৃতি, শিরোনাম, স্থান, তারিখ, এই একটা ফরম্যাট। আর ভাই তোমার কাছে যদি এই ফরম্যাটটা কঠিন লাগে, তুমি একেবারে শুরুতে যে ফরম্যাটটা দেখিয়েছিলাম এই ফরম্যাটে চলে যাও। একেবারেই শুরুতে একটা সুন্দর করে টাইটেল বা শিরোনাম, তারপর নিজস্ব প্রতিবেদক, কোথা থেকে লিখছো, কত তারিখে লিখছো, শেষ। এর বাইরে আর কিচ্ছু প্রয়োজন নেই। তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই লেখো, এবং কোনো সমস্যা নেই, তুমি সুন্দর করে অল্প কথায় টু দ্য পয়েন্টে লিখবা, দেখবা অনেক 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 সুন্দর হয়ে গেছে। এখন একটা বিগ কোয়েশ্চেন যে ভাইয়া প্রতিবেদন কত পেজ লিখতে হবে? দেখো আমি সবসময় একটা কথা বলি যে লাইফে সবসময় কোয়ান্টিটিকে ফোকাস করবা না, লাইফে সবসময় ফোকাস করবো হচ্ছে কোয়ালিটিতে। তুমি যদি কোয়ালিটি মেনটেন করতে পারো, সেক্ষেত্রে দেখা গেল যে তুমি কত পেজ লিখছো এটা কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় প্রতিবেদনের ক্ষেত্রে ২-৩টা বিষয় যদি তুমি একটু খেয়াল করতে পারো, একেবারে তুমি 10-এ 10ই পাবো। প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, প্রতিবেদনের যে ২টা ফরম্যাট দেখালাম, যেকোনো একটা ফরম্যাট খুব সুন্দর করে ফরম্যাটটা মেনটেন করা। তারপরে কি, তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবা, কাটাকাটি করবা না। ঠিক আছে? কোন একটা জায়গায় একটা বানান মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, জাস্ট একটা লাইন দিয়ে কেটে দাও। তারপর পরিচ্ছন্ন করে লেখো। ঠিক আছে? আর প্রতিবেদনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় একেবারেই সর্বোচ্চ ২ পেজ, এর বেশি লেখার প্রয়োজন নেই। ১.৫ থেকে ২ পেজ। আমি কি বোঝাতে পেরেছি? ১.৫ থেকে ২ পেজ যদি তুমি ভালোভাবে লিখে আসতে পারো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে আসতে পারো, টিচার তোমাকে আসলে 10-এ 10ই দিবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তুমি একেবারে পূর্ণ নাম্বার পেয়ে যাবা। ১.৫ থেকে ২ পেজ, এর বেশি লেখার প্রয়োজন নেই। আমি আবারও বলছি ১.৫ থেকে ২ পেজ। ঠিক আছে? এখন কেউ যদি বলে যে ভাইয়া আমার হাতের লেখা এমন অবস্থা, আমি একটা পাতায় মাত্র ৫ থেকে ৭ লাইন লিখি, তার জন্য কিন্তু এই থিওরি কাজ করবে না। বাট ইন জেনারেল একটা স্টুডেন্ট যেমন লেখে, সে যদি আসলে ১.৫ থেকে ২ পেজ লিখে আসে, আমার কাছে মনে হয় আসলে প্রতিবেদন এর বেশি কিছু লেখা লাগে না। এখন আরেকটা বিগ কোয়েশ্চেন যে ভাইয়া প্রতিবেদনে আমরা কি পড়বো, কোথা থেকে পড়বো? আমার ব্যক্তিগতভাবে ছোট্ট একটা পরামর্শ থাকবে তোমাদের জন্য। প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরে আসা প্রশ্নগুলো তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও। বিগত ২-৪ বছরে, বিগত বছরের প্রতিবেদনের প্রশ্ন দেখলে তুমি দেখবে যে ঘুরে ফিরে কিছু প্রশ্ন আছে যেখান থেকে প্রশ্ন আসেই। তো তোমাদের সময় দেখবা যে হঠাৎ করে ওখান থেকে একটা প্রশ্ন চলে এসেছে, এটা অসম্ভব কিছু না। আর আমার আরেকটা ব্যক্তিগত পরামর্শ থাকবে সেটা হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে একেবারে সমসাময়িক বিষয় বা সাম্প্রতিক বিষয়গুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। যেমন কথার কথা ধরে নিচ্ছি, এবছর মনে করো বর্ষাকালে অনেক বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা প্রতিবেদন আসতেই পারে যে ডেঙ্গু জ্বরের প্রকোপ এবং তার প্রতিকার নিয়ে একটা সংবাদ প্রতিবেদন লেখা, পরীক্ষায় আসতে পারে। আশেপাশে দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি কথাবার্তা বলা হচ্ছে খাদ্যে ভেজাল নিয়ে। কি করে এর থেকে আমরা মুক্তি পাবো? এটা থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, এটা তো সবসময় বরাবরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একেবারে সড়কের বেহাল অবস্থা, এটা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সমসাময়িক বিষয় বা সাম্প্রতিক বিষয়গুলো সবসময় প্রতিবেদনের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে, একবার চোখ বুলিয়ে যাও, দেখবা ঘুরে ফিরে পরীক্ষা ওখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমি কিন্তু এতক্ষণ ধরে একটা বিষয় বোঝাতে চেয়েছি যে প্রতিবেদন তোমরা বাস্তবে যতটা কঠিন মনে করো, এটা কিন্তু কঠিন না। জাস্ট সুন্দর করে একটা ফরম্যাট মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, পরীক্ষায় যেয়ে দেখবা তুমি যা পড়ে গিয়েছো ঠিক পরীক্ষা ওখান থেকে প্রশ্ন এসেছে। শুধু সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে গোছালোভাবে ১ থেকে ১.৫ পেজ, ১.৫ থেকে ২ পেজ লিখে আসো এবং একেবারে পরিপূর্ণ নাম্বার পেয়ে যাও। সবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রতিবেদনের কথা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।